हेलो फ्रेंड्स, वेलकम बैक टू सार्थक एजुकेयर यूट्यूब चैनल। डियर फ्रेंड्स, आजकेर भिडियोते आपकामिंग SCERT आसामेर डिप्लोमा इन एलिमेंटारि एजुकेशन कोर्सेर जे प्री एंट्री टेस्ट पैट 2024 अनुष्ठित होते चलेছে। এই পরীক্ষার জন্য বাংলা ভাষা থেকে ষষ্ঠ টপিক গৃহভাষা ও মাতৃভাষার পার্থক্য এর উপর কয়েকটি এমসিকিউ আজ আলোচনা করব। তাই ভিডিওটি আপনাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। ভিডিওকে প্লিজ আপনারা শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। দেখুন, আপনাদের হাতে সময় খুবই সীমিত, তাই আপনি মনোযোগ সহকারে ভিডিও দেখুন, ভালো করে আপনি অধ্যয়ন করুন। চলুন শুরু করি আজকের এমসিকিউগুলি। দেখুন, প্রশ্ন নম্বর 1, বাংলা ভাষার উপভাষাগুলি কয়টি ভাগে ভাগ করা যায়? দেখুন, বাংলা ভাষার উপভাষাগুলিকে 5টি ভাগে ভাগ করা যায়। এই 5টি ভাগ কি কি নাম আপনারা মনে রাখবেন। রাঢ়ী উপভাষা, বাঙালি উপভাষা, বরেন্দ্রী উপভাষা, ঝাড়খণ্ডী উপভাষা, রাজবংশী উপভাষা। এই 5টি উপভাষা বাংলা ভাষার রয়েছে, আপনারা নাম মনে রাখবেন। তারপর 2 নম্বর প্রশ্ন দেখুন, বাংলা ভাষার প্রাচীন যুগ কোনটি? দেখুন, বাংলা ভাষার প্রাচীন যুগ বলে অভিহিত করা হয় 650 থেকে 1200 সালের অন্তর্গত সময়সীমাকে। তাই খ হয়ে যাবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। তারপর 3 নম্বর প্রশ্ন দেখুন, বাংলা ভাষার মধ্যযুগ কোনটি? দেখুন, বাংলা ভাষার মধ্যযুগ হিসাবে অভিহিত হয় 1201 সন থেকে শুরু করে 1800 সন পর্যন্ত সময়সীমা। তারপর 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখুন, বাংলা ভাষার আধুনিক যুগ। দেখুন, বাংলা ভাষার আধুনিক যুগ হলো 1800 সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত। তাই ক হয়ে যাবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। তারপর 5 নম্বর প্রশ্ন দেখুন, প্রাচীন বাংলা গদ্য সাহিত্য কোন ভাষায় রচিত? প্রাচীন বাংলা গদ্য সাহিত্য সাধু ভাষায় রচিত। তাই ঘ হয়ে যাবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। এবার 6 নম্বর প্রশ্ন দেখুন, চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন? চর্যাপদ আপনারা জানেন, চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রমাণ করা ব্যক্তি কে? এই প্রশ্নের শুদ্ধ উত্তর হবে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রথম প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন যে চর্যাপদ বাংলা ভাষায় রচিত গ্রন্থ। তারপর 7 নম্বর প্রশ্ন দেখুন, চর্যাপদের পদগুলি কে টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন? লুইপা, কান্নপা, মুনিদত্ত, ডাকার্ণব। এই প্রশ্নের শুদ্ধ উত্তর হলো মুনিদত্ত। দেখুন, মুনিদত্ত চর্যাপদের পদগুলি টিকার মাধ্যমে এক্সপ্লেন করেছিলেন বা ব্যাখ্যা করেছিলেন। তারপর 8 নম্বর প্রশ্ন দেখুন ফ্রেন্ডস, এখন আমরা ফ্যাকচুয়াল কোয়েশ্চেন করছি, তাই কম সময় নিয়ে আমরা আনসার করছি। চর্যা শব্দের অর্থ কী আপনাকে বলতে হবে। দেখুন, চর্যা শব্দের অর্থ আচরণ, আচার, প্রকৃত। তারপর আরও একটি অপশন আছে শুদ্ধ। এই প্রশ্নের শুদ্ধ উত্তর কি হবে? এই প্রশ্নের শুদ্ধ উত্তর হবে আচরণ। দেখুন, চর্যা শব্দের অর্থ হলো আচরণ, বিহেভিয়ার, মনে রাখবেন। এবার 9 নম্বর প্রশ্ন দেখুন কি বলছে, কোন ভাষারীতির কোনো ধরাবাঁধা নিয়ম নাই? চলিত ভাষা, উপভাষা বা আঞ্চলিক ভাষা, পালি ভাষা, সাধু ভাষা। ধরাবাঁধা নিয়ম, দেখুন মানে আপনি কোন ভাষায় কথা বলতে গেলে, কোনো কিছু লিখতে গেলে আপনাকে কোনো বিশেষ নিয়ম মেনে সেটা করতে হয় না। চলিত ভাষায় যদি আপনি কিছু বলতে যান, কোনো কিছু লিখতে যান, তখন আপনাকে কিন্তু নিয়ম মেনে সেটা করতে হবে। আঞ্চলিক ভাষা বা উপভাষা এর মাধ্যমে যদি আপনি কোনো কিছু এক্সপ্রেস করতে চান নিজেকে, তখন আপনাকে বিশেষ কোনো নিয়ম মেনে চলতে হয় না। তো এটা হয়ে যাবে শুদ্ধ উত্তর। পালি ভাষা আর সাধু ভাষার মাধ্যমে আপনাকে ধরাবাঁধা নিয়ম মেনে নিজের অভিমত প্রকাশ করতে হবে, ব্যক্ত করতে হবে। কি করে আনসার হলো, উত্তর হলো, আশা করি আপনি বুঝতে পারলেন। এবার 10 নম্বর প্রশ্ন দেখুন,
ভাষার মূল উপকরণ কি? বর্ণ, বাক্য, অর্থ, ধ্বনি। দেখুন, ভাষার মূল উপকরণ হলো ধ্বনি। আপনারা অনেকে হয়তোবা বর্ণকে এখানে শুদ্ধ উত্তর দিতে পারেন, কিন্তু বর্ণ হবে না। প্রথমে ধ্বনি বা মূল উপকরণ হলো ধ্বনি। দেখুন, বর্ণ এর মাধ্যমে কিন্তু আমরা ধ্বনি প্রকাশ করে থাকি। তারপর 11 নম্বর প্রশ্ন দেখুন, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? দেখুন, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। আর এখানে যদি ব্যঞ্জন বর্ণের স্থানে স্বরবর্ণ থাকে তখন উত্তর কি হবে? মানে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? যদি এমন প্রশ্ন থাকে তখন আপনারা উত্তর দিবেন কার। যেমন আমরা যখন আ এর আকারের কথা বলি, যেমন ক এর সাথে যদি আমরা আ কে যুক্ত করি, ঠিক আছে, তখন এটা কা হয়ে যায় এবং এটাকে আমরা কি বলে থাকি? কার বলে থাকি। ঠিক আছে, তো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার বলা হয়। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়। যেমন আমরা যখন দন্তীয় স এর সঙ্গে বকে সংযুক্ত করি তখন এটা কি হয়? দন্তের শয় বয় হয়। তো এটাকে আমরা ব ফলা বলে থাকি। তো মনে রাখবেন, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হলো কার আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হলো ফলা। এবার 12 নম্বর প্রশ্ন দেখুন কি বলছে, নিচের কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়? ভাষার কতগুলি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, আপনি নিচে দেওয়া অপশন থেকে বলবেন যে কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়। দেখুন অপশন কি বলছে। অর্থোদ্বোধকতা, অর্থাৎ ভাষার অর্থ থাকতে হবে। ইয়েস, ভাষায় যে কোনো কিছু আপনি লিখবেন, আপনি বলবেন, এটার একটা সুনির্দিষ্ট অর্থ থাকতে হবে, শুদ্ধ অর্থ থাকতে হবে। তারপর খ অপশন বলছে ইশারা বা অঙ্গভঙ্গি। দেখুন, ভাষার বৈশিষ্ট্য ইশারা বা অঙ্গভঙ্গি, সাইন ল্যাঙ্গুয়েজ নয়। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে খ অপশন। আর গ অপশন কি বলছে? দেখুন, মানুষের কণ্ঠ নিঃসৃত ধ্বনি ভাষার বৈশিষ্ট্য। জনসমাজে ব্যবহারযোগ্যতা, ইয়েস, ভাষা যখন আমরা ভাষার কথা বলবো তখন ভাষা যদি জনসমাজে ব্যবহারযোগ্য না হয় তখন এটাকে আমরা ভাষা বলতে পারি না। তাই ভাষার জনসমাজে ব্যবহারযোগ্যতা থাকা উচিত, ভাষার অর্থোদ্বোধকতা থাকা উচিত, আর ভাষা মানুষের কণ্ঠ দ্বারা নিঃসৃত হয় এমন ধ্বনি হওয়া উচিত। এগুলি হলো ভাষার বৈশিষ্ট্য। ইশারা বা অঙ্গভঙ্গি ভাষার বৈশিষ্ট্য নয়, আপনি সর্বদা মনে রাখবেন। তারপর 13 নম্বর প্রশ্ন দেখুন কি বলছে, বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? যেমন আমরা এই যে দন্তীয় ন দিলাম, এটার উপরে আমরা এমন করে এক রেখা এঁকে থাকি, এটাকে বলা হয় মাত্রা। এবং আমরা যখন মূর্ধন্য ন এখানে লিখব তখন এটার মধ্যে, এটার উপরে এই জায়গায় কোনো মাত্রা আমরা দেই কি? কোনো এমন রেখা, সরল রেখা আঁকি কি? এটা আঁকি না। তো এখানে প্রশ্ন জিজ্ঞাসা করছি যে এ ধরনের মাত্রাহীন অর্থাৎ মূর্ধন্য এর মতো বর্ণ বাংলা ভাষায় কয়টি? আপনাকে বলতে হবে 7টি, 8টি, 9টি, 10টি। এই প্রশ্নের শুদ্ধ উত্তর হবে 10টি। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ মোট 10টি। তারপর 14 নম্বর প্রশ্ন এবার দেখুন, বাংলা বর্ণমালার উৎস কি? বাংলা বর্ণমালা যে অ, আ, ক, খ ইত্যাদি, এই বর্ণমালা এর উৎস কি আপনাকে বলতে হবে। অপশনগুলি দেখুন, দেবনাগরী লিপি, খরষ্টি লিপি, ব্রাহ্মী লিপি, তিব্বতী লিপি। দেখুন, বাংলা বর্ণমালার উৎস হলো ব্রাহ্মী লিপি। গ হবে শুদ্ধ উত্তর। তারপর 15 নম্বর প্রশ্ন এবার দেখি, চলুন। নির্দিষ্ট পরিবেশের মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি? নির্দিষ্ট পরিবেশের, এখানে এক সুনির্দিষ্ট পরিবেশের মানুষের বস্তু আর ভাবের প্রতীক কোনটি আপনাকে বলতে হবে। দেখুন, ভাষা, শব্দ, ধ্বনি, বাক্য। এই প্রশ্নের শুদ্ধ উত্তর হবে ভাষা। কোনো এক নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়া, এক ভৌগোলিক সীমানার যদি আমরা কথা বলি এবং ওই অঞ্চলে, ওই স্থানে বসবাসকারী মানুষের বস্তু আর ভাবের প্রতীক, ওদের যে সমস্ত জিনিস থাকবে, বস্তু থাকবে ওদের দ্বারা তৈরি, এবং ওদের ভাবের প্রতীক হবে ওদের ভাষা। ঠিক আছে। তারপর 16 নম্বর প্রশ্ন দেখুন, উপভাষা
মানে এটাকে ইংরেজিতে বলা হয় ডায়ালেক্ট। কোনটি? দেখুন, সাহিত্যের ভাষা, বলুন তো সাহিত্যের ভাষাকে কি উপভাষা বলা হয়? না, সাহিত্যের ভাষাকে উপভাষা বলা হয় না, এটা লোকমুখে প্রচলিত ভাষা নয়। তারপর খ নম্বর অপশন বলছে পাঠ্যপুস্তকের ভাষা। পাঠ্যপুস্তকের মধ্যে, টেক্সট বুকের মধ্যে যে ভাষায় আমরা বিষয় পাই, লেখা পাই, এই ভাষা কি উপভাষা? না, এই ভাষা উপভাষা নয়, এই ভাষার নির্দিষ্ট ব্যাকরণ রয়েছে। তারপর লেখ্য ভাষা। আচ্ছা, উপভাষা আমরা কি লেখ্য ভাষা রিটেন ল্যাঙ্গুয়েজ হিসাবে ব্যবহার করে থাকি? এটা নয়। তারপর ঘ অপশন বলছে অঞ্চল বিশেষে মানুষের মুখের ভাষা। দেখুন, উপভাষা মানুষের মুখের ভাষা। উপভাষায় রচনা করা ব্যাকরণের গ্রন্থ আপনি খুব কম পাবেনই না, না এর বরাবর। ঠিক আছে? তো উপভাষা হলো অঞ্চল বিশেষে মানুষের মুখে মুখে প্রচলিত ভাষা। যদি আমরা বাংলা ভাষায় দেখি তাহলে বাংলা ভাষায় আপনি ঝাড়খণ্ডী, বরেন্দ্রী ইত্যাদি উপভাষা পাবেন। তো উপভাষা অঞ্চল বিশেষে মানুষের মুখের ভাষা। ঘ হবে শুদ্ধ উত্তর। তারপর 17 নম্বর প্রশ্ন দেখুন এবার কি বলছে। চর্যাপদ আবিষ্কৃত হয় কোথায়? চর্যাপদ আবিষ্কৃত হয়, অপশনগুলি দেখুন। নেপালের রাজদরবার থেকে, ইয়েস, নেপালের রাজদরবার থেকে চর্যাপদ আবিষ্কৃত হয়। তারপর 18 নম্বর প্রশ্ন দেখুন, প্রাচ্য উপভাষার নিদর্শন। প্রাচ্য উপভাষার নিদর্শন কি? ধৌলি অনুশাসন, তারপর কাহিনী অনুশাসন, অশোকের শাহরাজগড়ি অনুশাসন, গিরনার অনুশাসন। দেখুন, প্রাচ্য উপভাষার নিদর্শন হল গিরনার অনুশাসন। ঘ হবে শুদ্ধ উত্তর। তারপর 19 নম্বর প্রশ্ন দেখুন, চর্যাগীতি আবিষ্কার করেন। আপনাকে বলতে হবে কে চর্যাগীতি আবিষ্কার করেন। দীনেশচন্দ্র সেন, হরপ্রসাদ শাস্ত্রী, মহাকবি বাল্মীকি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। দেখুন, চর্যাগীতি আবিষ্কার করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী। খ হয়ে যাবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর, মনে রাখবেন। তারপর 20 নম্বর প্রশ্ন দেখুন, নিচের কোনটি সহোদর ভাষা গোষ্ঠী? দেখুন, সহোদর কথার অর্থ হলো একই মায়ের সন্তান। একই মায়ের সন্তান বলতে এখানে একই ভাষা থেকে সৃষ্ট ভাষাগোষ্ঠী কোনটি আপনাকে বলতে হবে। যেমন অপশন ক বলছে বাংলা ও অসমিয়া, খ অপশন বলছে বাংলা ও হিন্দি, বাংলা ও উর্দু, বাংলা ও সংস্কৃত। দেখুন, সহোদর ভাষাগোষ্ঠী হলো বাংলা ও অসমিয়া। তো বাংলা ও অসমিয়া এর যদি আমরা বর্ণমালা খেয়াল করি তখন আমরা দেখব যে এই বর্ণমালা এর মধ্যে মিল রয়েছে। যেমন অক্ষরের আকৃতি, বর্ণের আকৃতি হুবহু বাংলা ভাষার অসমিয়া ভাষার মতো, অসমিয়া ভাষার বাংলা ভাষার মতো, একদম সেম এক্স্যাক্টলি। অল্প কিছু ডিফারেন্স রয়েছে, পার্থক্য রয়েছে। যেমন বকে বাংলা ভাষায় এমন লেখা হয়, অসমিয়া ভাষায় এটাকে এভাবেও লেখা হয়, আবার এটার নিচে এরকম করে দেওয়া হয়। রকে বাংলা ভাষায় এরকম লেখা হয়, অসমীয়া ভাষায় রকে এরকম দিয়ে এরকম মধ্যে এরকম একটি টান দেওয়া হয়। তো এমন স্লাইড ডিফারেন্স রয়েছে। কি করে এই প্রশ্নের উত্তর হলো আশা করি আপনি বুঝতে পারলেন। এবার দেখুন আজকের ভিডিওর সবশেষ প্রশ্ন, প্রশ্ন 21 কি বলছে, ভাষার মৌলিক রীতি কোনটি? দেখুন, ভাষার মৌলিক রীতি কোনটি আপনি বলুন তো কি হবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। লেখা ও বলার রীতি, বক্তৃতার রীতি, লেখার রীতি, কথা বলার রীতি। দেখুন, ভাষার মৌলিক রীতি হিসাবে পরিগণিত হয় লেখা ও বলার রীতি। অর্থাৎ একটি ভাষা কিভাবে লেখা হয় এবং ওই ভাষায় কথা বলার নিয়ম বা নীতি কি কি, কী ধরনের এই ভাষায় কথা বলা হয়, এই ভাষায় কথা বলার রীতি কি, এটা হলো যে কোনো ভাষার মৌলিক রীতি। তো ফ্রেন্ডস, আজকে ভিডিও এ পর্যন্তই। আপকামিং ভিডিওতে আমরা অন্য নতুন টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা পড়তে থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।